পরের পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। একজন ব্যক্তি যিনি তার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে কলকাতা থেকে কাঞ্চনপুরে রওনা দিয়েছেন। একটি স্টেশনে এসে তিনি নেমেছেন, সেখান থেকে তিনি যাবেন কাঞ্চনপুর। কিন্তু ট্রেন লেট হওয়ায় ততক্ষণে রাত্রি 8টা বেজে গিয়েছে। কাজে সেখানে একটি বাস বা এক্কা গাড়ি কিছুই নেই। অগত্যা স্টেশন মাস্টারের কথায় হরির হোটেল নামক একটি জায়গায় গিয়ে তিনি হাজির হন এবং সেখানে গিয়ে পেট ভরে ভাত খান তিনি। রাত্রিতে থাকার জন্য একটি বাড়ি ভাড়াও তিনি চান, কিন্তু সেখানে কোনো বাড়ি ভাড়া দেওয়া হয় না। তখন হোটেলের মালিক পরামর্শ দেন, মাত্র তো 3 কিলোমিটার, হেঁটে চলে যান। অগত্যা তিনি তখন তাই করেন। আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। দুধারে লম্বা মাঠ আর পিচ রাস্তায় গুনগুন করে গান গাইতে গাইতে আমি হাঁটা লাগালাম। চাঁদের আলোয় চারিদিকটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সত্যই কিছু দূর চলার পরে বুঝলাম পেটটা বেজায় ওজনদার হয়ে উঠেছে। কাজেই দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুরে চুষতে লাগলাম। কিছুটা হাঁটার পর পেটের ওজনটা একটু কমেছে বলে মনে হলো। হঠাৎই খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পেছনে কেউ হেঁটে আসছে। একজন সঙ্গী পাওয়া গেলে তো ভালোই হয়, এই ভেবে আমিও দাঁড়িয়ে পড়লাম। আর আমাকে দাঁড়াতে দেখে লোকটাও দাঁড়িয়ে গেল। আমি তখন বললুম, কে ওখানে? কোনো উত্তর এলো না। আমি একটু ভয় পেলাম, ছিনতাইবাজ বা ডাকাত নয় তো। আমি চলার গতি বাড়ালুম। তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলুম। যতবার পেছনে তাকাচ্ছি দেখছি আলোয় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। রাস্তার দুই পাশের মাঠ থেকে একজন দুইজন করে লোক বেরিয়ে চলেছে। দেখতে দেখতে ছায়া মিছিলে পরিণত হলো। আমি অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে তাদের উদ্দেশ্যে বললাম, শোনো, তোমরা যেই হও না কেন, আমার কাছে ডাকাতি করার মতো মাল করে কিচ্ছু নেই। বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে এসেছি, কাজে পুতুল আর জামা কিনেছি। নগদ টাকা কড়ি যা আছে তোমরা ভাগাভাগি করলেও এক আধুলিও কেউ পাবে না, কাজেই তোমরা কেটে পড়ো। আশ্চর্য ব্যাপার, কালো কালো মানুষের দল স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি সমানভাবে দূরত্বে আমাকে অনুসরণ করে চলেছে তারা। অজানা এক ত্রাসে আমি শিউরে উঠলুম। সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে আমি বললুম, সাবধান, আমার কাছে কিন্তু রিভলভার আছে। আমি কিন্তু পুলিশের লোক, গুলি করে মুন্ডু উড়িয়ে দেব। কিন্তু এই হুমকিতেও কিছুই হলো না। আমি যত দ্রুত হাঁটছি তারা ততই হেঁটে চলেছে আমাকে অনুসরণ করে। আমি এক্ষুনি দাঁড়ালে তারাও দাঁড়াবে। এই অদ্ভুত মায়া কালো মিছিল পেছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না। আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে, সঙ্গে জলের বোতলও নেই, এমনকি একটা টর্চও আনিনি। আতঙ্কে দিশাহারা হয়ে আমি দৌড়তে শুরু করলুম। দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে তাকাচ্ছি সে বিভীষিকা আমাকে অনুসরণ করে চলেছে। কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটি মন্দির দেখতে পেলুম। মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল। আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল। আরে, কে কে রে? আমি তখন হাঁপাতে হাঁপাতে বললুম, আমি 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 কে? আগে আমি কলকাতা থেকে এসেছি, যাব কাঞ্চনপুর। বাস ফেল করেছি, তাই বড় বিপদে পড়ে গেছি। তাই বলুন, তা বিপদটা কি? আগে একদল কালো কালো লোক আমাকে ফলো করে চলেছে সেই থেকে। সর্বনেশ! আপনি কি হরির হোটেলে খেয়েছেন? আগে হ্যাঁ,
খেয়েছিলাম তো, বড্ড খিদে পেয়েছিল। সঙ্গে সঙ্গে আবার হইচই পড়ে গেল। ওরে, আহ, সর্বনাশ হয়েছে! এ তো হরির হোটেলে খেয়ে এসেছে, আবার একা নয়, সঙ্গে করে হোটেলের খাওয়া পুরো দলটাকেই সঙ্গে নিয়ে এসেছে। এইসব বলতে বলতে সকলে সঙ্গে সঙ্গে সেখান থেকে উধাও হয়ে গেল। আমি আবার একা হয়ে পড়লাম। আমি একা কি করব ভাবছি। ঠিক সেই সময় দেখলুম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। আমি তাকে বললুম, "আহ, দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার! বিপদে পড়ে এখানে ছুটে এলুম, অথচ ওরা অমন করে পালিয়ে গেল।" লোকটি খিক খিক করে হেসে আমাকে বলল, পালাবাড়ি তো কথা, আপনি হরির হোটেলে খেয়েছেন কি না? কেন, হরির হোটেলে খেলে কি হয়? যে খায় সে ভেদ বমি করে টসে যায়। আ- আমি কিন্তু টসে যাইনি। হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন, দুটো খেয়েছি। দুটোতে কি আর কাজ হয় মশাই? এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে কিনা তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে। কারা আপনাকে ফলো করছেন বলছিলেন যেন? আহ, হ্যাঁ হ্যাঁ, আহ, অন্তত 30-40 জন তো হবেই, কালো কালো মূর্তি সব। ও, হ্যাঁ, তারা হরির হোটেলে খেয়ে টসে গেছে কিনা, কথাই বলে স্বভাব চাই না বলে। হরির রান্নাটা যে সুস্বাদু, সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি। ওরা ভেদ বমি করে টসে গিয়েছে বটে, কিন্তু লোভটা যায়নি। আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে, বুঝলেন কি না? আহ, বুঝলুম। তা আপনি আমাকে দয়া করে কাঞ্চনপুরে পৌঁছে দেবেন? কাঞ্চনপুর তো এখনো 1 কিলোমিটার। সেখানে কাদের বাড়ি যাবেন আপনি? আগে নির্মল সিংহের বাড়ি। ও, সিংহি মশাইয়ের বাড়ি। আহ, তবে চলুন চলুন, আমার বাড়িও ওই গ্রামে। তবে সাবধান, আপনি আগে আগে চলুন, আমি যাব পিছনে। কেন, আমাকে কি আপনি ভয় পাচ্ছেন? আহ, তা কিছু তো আর বলা যায়নি। হরির হোটেলে যারা খেয়েছে তারা তো সকলেই, বুঝলেন কি না? আরে, আমি তো বলছি আমার কিছু হয়নি। আরে হতে আর কতক্ষণ। চলুন দেখি, চলুন, আর কথা বাড়াবেন নি। পিছনে তাকাবেন নি আপনি, আর আমিও তাকাবো নি। কিছু দূর হেঁটে যাওয়ার পর আমি বললুম, দেখুন, আপনার যেমন আমাকে ভয় করছে, আমারও আপনাকে ভয় করছে। কখন পিছন থেকে আপনি কি করে বসেন? ঘাড় মটকে দেবো বলতে চান? যা অবস্থা তাতে আহ, আশা করা কি কিছু অস্বাভাবিক? উম, বাজে কথা বলবেননি তো। হঠাৎ লোকটা থমকে দাঁড়িয়ে পড়ে বলল, এই রে, ভুলে গিয়েছি, আমার জামার পকেটে তো টর্চ আছে একটা, বের করা যাক। আগে আপনাকে টর্চের আলোয় দেখিনি, তারপর ওই পেছনে ফলো করছে তাদের দেখা যাবে। এই বলে টর্চটা জেলে আমাকে ভালো করে খুঁটিয়ে দেখলো, তারপর ঘুরে দাঁড়িয়ে পেছনের দিকে টর্চের আলো ফেললো। কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলুম এক দঙ্গল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল। আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচন্ড বেগে দৌড়ে কোথাও উধাও হয়ে গেল। আমার সৌভাগ্য, তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল। সেটা কুড়িয়ে নিয়ে হাঁটতে লাগলুম। মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিল, দেখছিলাম কেউ অনুসরণ করছে কিনা আমাকে। বেশ কিছুক্ষণ চলার পরে রাস্তার বাঁকের মুখে মোটর সাইকেলের উজ্জ্বল আলো দেখতে পেলাম। তারপর মোটর সাইকেলটা আমার কাছে এসে থেমে গেল। নির্মলের সাড়া পেলুম। এই তো, যা ভেবেছিলাম তাই হয়েছে দেখছিস। হঠাৎ মনে পড়লো, জানিস তো আজকে শনিবার, আর তুই তো আসতে পারিস। আরে, হেঁটে আসতে খুব অসুবিধা হয়েছে না? আয় আয়, ব্যাক সিটে বস, দোষটা আমারই বুঝলি।
মোটর সাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে পড়লুম। যা ধকল হয়েছে এখন আর কোনো কথা নয়, অবশ্য পরেও কোনো কথা নয়। এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব। হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না, পেটের অবস্থা ভালো নয়। শুধু একটাই ভাবনা, হরির হোটেলের ভাতগুলো যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি আনাচে কানাচে সেই ছায়া মূর্তিগুলো আমার পিছু ছাড়বে না? দেখাই যাক। এখানেই শেষ করছি আজকের এই গল্পটি। এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।